আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানতে চলেছেন ধারাবাহিক আলোচনা পর্ব সাতক্ষীরা জেলা জমিয়তে আহলে হাদিসের সুযোগ্য সভাপতি এএসএম ওবায়দুল্লাহ গজনফর হাফেজাহুল্লাহর জীবনালক্ষ্য ধারাবাহিক আলোচনার আজ প্রথম পর্ব। আমরা সরাসরি তার কাছ থেকেই তার জীবনের সংক্ষিপ্ত ঘটনাবলী সম্পর্কে শুরু থেকেই বাল্যকাল, সেখান থেকেই কিছু জানতে চাওয়া। দাদু, আপনার কাছে আমাদের জানতে চাওয়া, আপনার বাল্যকাল থেকে যদি কোনো ঘটনা বা ইতিহাস আমাদেরকে জানাতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান। আমার জীবন আলেখ্য, আমার জীবনের ঘটনা বলি একেবারে প্রাথমিক জীবন থেকে, যখন আমি একেবারে শিশু, সে সময়ের ঘটনা বলি কিছুটা মর্মান্তিক, বেদনাবিদুর এবং দুঃখজনক। আমার জন্মের পরে আমি যে ঘটনাবলীগুলো পরবর্তীতে শুনেছি আমার আম্মাজানের কাছে, আমার আব্বা তখন দিল্লিতে মাদ্রাসায় সাইদিয়াতে পড়াশুনো করার জন্য চলে যায়। আমরা তখন 4 ভাই বোন, সংসারে তেমন কেউ আয়ক্ষম লোক না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে একান্তভাবে ভরসা রেখে আমাদের আব্বা মরহুম মাওলানা মতিউর রহমান সাহেব কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাস করার পরে আল্লামা মরহুম আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর নির্দেশেই বলা চলে, তিনি দিল্লিতে হাদিসের উপরে বিশেষ উৎপত্তি লাভ করার জন্য চলে যান। সেখানে যাওয়ার পরে সে সময় আমাদের এলাকায় ভীষণ গুটি বসন্তের প্রাদুর্ভাব। আমার আম্মা মৃত্যুপ্রায় অবস্থায় এবং তার চাইতেও করুণ অবস্থায় ছিলাম আমি। আমার এক শুভাকাঙ্ক্ষী, তিনি যেহেতু ওটা ব্রিটিশ আমল ছিল, আব্বাকে জানিয়ে দিলেন টেলিগ্রামের মাধ্যমে এবং আমার নামের সাথেই নামেই লিখে দিলেন উবায়দুল্লাহ সিরিয়াস কাম সাক। তার অর্থ হলো, তোমার ছোট ছেলে উবায়দুল্লাহ অত্যন্ত অসুস্থ, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। মরহুম আব্বাজান তখন তার উস্তাদ মাওলানা উবায়দুল্লাহ এবং অন্যান্য শিক্ষকদের কাছে পরামর্শ করলেন। তারা বললেন যে তোমার কি আবার ফিরে আসা সম্ভব তোমার সেই সন্তানকে, তোমার স্ত্রীকে দেখে? গুটি বসন্তে আমি যেটা শুনেছি আম্মার কাছে, আমার শরীর নাকি একদম সব মাংস খসে পড়েছিল। তো তার ওস্তাদদের কাছে যখন উনি বললেন যে আমি ফিরে যেতে গেলে তো আর আশা হবে না, তাহলে তুমি আল্লাহর উপরে ভরসা করে তোমার কোর্স হাদিসের যে
সনদ সেটা নিয়েই তারপর ফিরে যাও, আর জানিয়ে দাও তোমার সংবাদ। আব্বাজান ওখান থেকে চিঠি লিখলেন যে স্ত্রী এবং সন্তান যদি বেঁচে থাকে তাহলে দেখা হবে, আর তা যদি না হয় তাহলে গিয়ে তাদের কবর দেখব। এ ঘটনা বহুবার আমি আব্বার কাছেও, তার মুখেও শুনেছি। তারপরে তিনি ওখান থেকে যখন পাকিস্তান হয়ে গেল, তখন আর তার থাকা ওখানে সম্ভব ছিল না বলেই উনি কোর্স শেষ করেই অসংখ্য বইপত্র সংগ্রহ করে লেবানন থেকে, মিশর থেকে বিরাট এক বইয়ের সম্ভার নিয়ে ফিরে আসলেন। সেদিনটিও আমার এখনো মনে পড়ে যে আমার সেজ চাচা আতিয়ার রহমান, চতুর্থ চাচা, তিনি কোলে করে নিয়ে আমাকে আব্বার কোলে দিলেন। যাই হোক, এ ব্যাপারে আমি আর দীর্ঘ করতে চাচ্ছি না। সেখানে ওই স্মৃতিটা আমার একটু মনে পড়ে, সেই বইপত্র নিয়ে ইটিন্ডের ঘাট পর্যন্ত আমাদের গ্রামের লোক গিয়ে মানে তকবীর ধ্বনি দিতে দিতে আব্বাকে এগিয়ে নিয়ে এসেছিলেন। এরপরে আমার সুস্থ হওয়া, আম্মারও বেঁচে যাওয়া, এটা একেবারে একান্তভাবে আল্লাহর মেহেরবানি এবং দয়া অনুকম্পায়। এরপরে দিল্লির থেকে ফিরে আসার পরে আব্বার কর্মজীবন শুরু হয়। তিনি দিল্লিতে যাওয়ার আগেই মৌলানা মরহুম আল্লামা আবদুল্লাহ আল কাফি রাহিমাহুল্লাহর সাথে ওয়াদা করেছিলেন যে আমি আমার জীবনকে এই জমিয়তের জন্য ওয়াকফ করলাম। তিনি এবার ফিরে এসে এই কাজ, জমিয়তকে কিভাবে সংগঠিত করা যায়, জমিয়তের কর্মকাণ্ডকে কিভাবে, দাওয়াতকে কিভাবে সমাজে পৌঁছে দেওয়া যায়, তার জন্য চেষ্টা করতে লাগলেন। আমি তখন ক্লাস 3-তে পড়ি। তখন আম্মা আমাদের এক ছোট বোনের জন্ম দিয়েই তিনি দুনিয়ার থেকে বিদায় হন। তারপরে 1 বছরের জন্য এক মা আসেন। খুব বেশি বলতো না আমার কারোর সাথে, সবসময় খেলা নিয়েই আমি ব্যস্ত থাকতাম প্রায়। এরপরে আরও 2 বছর কেটে গেল প্রাইমারি স্কুলে, আমাদের বাড়ির পাশেই প্রাইমারি স্কুল। সেখান থেকে ইতিমধ্যে কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসা নামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো। তো আমার উস্তাদ মরহুম আহমদ আলী সাহেব আমাদের বাড়িতে আসলেন। উনি এসে বললেন যে তোমার ছেলেকে আমি চাইতে এসেছি। বলে কি হবে? বলে আমরা যে কাকডাঙ্গা মাদ্রাসা করেছি সেই মাদ্রাসায় ওকে ভর্তি করতে হবে, এবং আমার ছেলে আসাদ, বর্তমানে আসাদুল্লাহ আল গালিব, তাকেও ওখানে ভর্তি করবে, এরা একসাথে পড়বে। তো প্রাইমারি স্কুল ছেড়ে আমরা এবার কাকডাঙ্গায় একত্রিত হলাম। আমাদের প্রাথমিক জীবনের যাত্রা শুরু হলো নূতনভাবে বাড়ি ছাড়া হয়ে। কাকডাঙ্গা মাদ্রাসায় ভর্তি হয়ে এদিকে আমরা উর্দু জানি না ভালো করে, তখন কোরআন শরীফও পড়তে পারি না। আমাদেরকে আলিয়া মাদ্রাসার সিলেবাস অনুযায়ী আমাদের ক্লাস শুরু হলো দাখিলি আউয়ালে। আমি আমার এক চাচার বাড়িতে প্রাথমিকভাবে ছিলাম, সেখান থেকে আর এক লজিংয়ে যেতে হলো। সেখান থেকে আমার দৈনন্দিন পড়াশোনা। কিন্তু একটা ব্যাপার ছিল যে আমার ফুটবল খেলার খুবই আগ্রহ ছিল, একেবারে নেশার পর্যায়ে। আমাকে খেলতে দিতেই হবে। তো কাকডাঙ্গা মাদ্রাসা জীবনের সংক্ষিপ্ত ঘটনাবলীর মধ্যে আমরা সে বছর দাখিল পরীক্ষা দেব, এর মধ্যে সময় কেটে যেতে লাগলো। দাখিল পরীক্ষার সময়ও
আমরা ছিলাম 10 জন ছাত্র, যারা প্রথম থেকে নিয়ে এই 4 বছর পরে দাখিল পরীক্ষা দিতে হতো তখন আমাদের এলাকার ছাত্রদের যশোর জেলা স্কুলে। আমরা পরীক্ষা দিলাম। পরীক্ষায় আমরা 3 জন, 10 জনের ভিতরে 3 জন প্রথম শ্রেণীতে, 3 জন দ্বিতীয় শ্রেণীতে, আর 2 জন তৃতীয় শ্রেণীতে, খুব সম্ভব 1 জন ফেল করলো। এবার আমরা দাখিল পরীক্ষা পরে আলেম ক্লাসে চলে গেলাম। আলেম ক্লাসে যখন চলে গেলাম তখনই এক বিবাদ বাঁধল কাকডাঙ্গা মাদ্রাসায়, এবং সেখানে সেই বিবাদের ঝামেলা নেতৃত্ব দিতে হলো আমাকেই। মাদ্রাসার ছাত্রদের সাথে আমাদের যে শিক্ষকবৃন্দ ছিলেন, যদিও আহলে হাদিস পরিবেশে আহলে হাদিসদের দ্বারা প্রতিষ্ঠিত মাদ্রাসা, কিন্তু এখানে অধিকাংশ শিক্ষকই ছিলেন হানাফিল মাযহাবের লোক। প্রথম দিকে মাওলানা সমীর উদ্দিন সাহেব নামে একজন সুপারিনটেন্ডেন্ট ছিলেন। তখন প্রিন্সিপাল বলা হতো না, ফাজেল মাদ্রাসা হলো সুপারিনটেন্ডেন্ট। এই সুপারিনটেন্ডেন্ট সাহেবের তত্ত্বাবধানে মাদ্রাসা চলতে থাকলো। ইতিমধ্যে আর একটা ঘটনা ঘটে গেল। সেটা হলো, আমার বড় ভাই, আমার চাইতে 6-7 বছরের বড়, তিনি মেট্রিক ফেল করলেন। আব্বা বললেন যে আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে, তোমাকে আর ওই হাই স্কুলে পড়তে হবে না, তোমাকে এবার এই মাদ্রাসায় পড়তে হবে। আমার ছেলে হাই স্কুলে পড়ে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবে এটা আমি চাচ্ছি না। যেহেতু মাদ্রাসা ছিল না, সে কারণেই আমি অন্য জায়গায় যেতে পারিনি। এখন যখন সাগরায় আমারই জায়গায়, আমার মামাতো ভাইয়ের জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আমি তোমাকে ভর্তি করতে চাচ্ছি। একবার শুভ ছাত্রের মতন আমার বড় ভাই যখন মাদ্রাসা আসলেন, তখন দেখা গেল আমাকে আর ওকে একসাথেই এক ক্লাসে পড়তে হবে। এটা বড় বৈষম্য লাগতে লাগলো, কারণ অনেক বড় আমার ভাই। তখন তাকে 1 বছর প্রাইভেট পড়াই আমার 1 বছর আগে 1961 সালে প্রথম কাকডাঙ্গা মাদ্রাসা থেকে যারা দাখিল পরীক্ষা দিয়েছিল, আমার বড় ভাই তাদের মধ্যে একজন। এভাবে কাকডাঙ্গা মাদ্রাসার যাত্রা শুরু হলো। আমরা 1962-তে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করলাম, যেটা আমি পূর্বে বলেছি। এরপরে এই মাদ্রাসা দাখিল পরীক্ষার পরে আলেমের ক্লাসে যখন দ্বিতীয় বর্ষে আলেম তখন ছিল 4 বছর, দাখিল ছিল 4 বছর, আলেম 4 বছর, ফাজেল 2 বছর, তারপর কামেল 2 বছর। এই ছিল মাদ্রাসার যে এডুকেশন সিস্টেম। ওই প্রিন্সিপাল সাহেব চলে গেলেন, স্বাস্থ্যগত কারণে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিলেন। এরপরে এক হানাফি শিক্ষক, তিনি প্রিন্সিপাল হয়ে আসলেন, কিন্তু তার আচরণে ছাত্ররা এবং পরিবেশ খুব ক্ষুব্ধ হয়ে উঠল, এবং প্রথম ওই রাজনীতি বলা চলে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়লাম। ছাত্ররা বলল যে ওনার আচরণ খুবই খারাপ, ওনাকে এখান থেকে তাড়াতে হবে। তো তাড়াতে হবে, তাহলে কি হবে? তাড়াতে গেলে আমাদের কি ব্যবস্থা করতে হবে? আমরা তদানীন্তন সময়ের সেক্রেটারি জনাব আবুল খায়ের সাহেব তুজুলপুরের, ওনাকে জানালাম। তিনি আমাদের কথা শুনলেন না। না শোনার পরে আমরা তখন বিক্ষোভ করার বা ক্লাস বর্জন করার একটা প্রোগ্রাম নিলাম। পরামর্শ করে যেটা সিদ্ধান্ত হলো, অমুক দিন যখন ক্লাস শুরু হবে তখন আমরা ক্লাস থেকে সকলে বেরিয়ে হয়ে যেয়ে বিক্ষোভ করব যে এই প্রিন্সিপালকে এখান থেকে সরাতে হবে।
এটা 1963 দিকের কথা। তো আমরা যখন সব চলে গেলাম, আমাদের সেই প্রিন্সিপাল সাহেব খুব চালাক লোক ছিলেন। উনি ওই গ্রামের বা পার্শ্ববর্তী ইউনিয়নের ওই ইউনিয়নেরই চেয়ারম্যান এবং মেম্বারদেরকে খবর দিলেন যে এরকম একটা কিছু ঘটতে যাচ্ছে, ছাত্ররা করবে, আপনি এসে দেখেন না ঠেকান। আমরা যখন সকলে বাইরে চলে গেছি ক্লাস বর্জন করে, তখন উনি আমাদেরকে ডাকালেন। উনি ডাকেই আমার পরিচয় দিচ্ছেন, তুমি কে? আমার নাম ওবায়দুল্লাহ, আমার আব্বার নাম মৌলানা মতিউর রহমান। বলে, ও তুমি তাহলে এই কাজের এই নেতৃত্ব দিচ্ছ? আমি নেতৃত্ব না, চেয়ারম্যান সাহেব, এখানে আমরা কমিটিকে জানাইছি, কমিটি আমাদের কোনো কথাই শুনিনি, আমাদের সাথে বসার বা আলোচনা করারও কোনো প্রয়োজন বোধ করেননি, যে কারণে আমরা এই প্রিন্সিপাল থাকতে আমরা আর ক্লাসে যাব না। তখন উনি খুব ক্ষুব্ধ হলেন। আমি তখন বললাম যে আপনি কমিটির সঙ্গে কথা বলেন, কমিটি আমাদের সাথে কথা বলে কী করতে হবে। আপনি চেয়ারম্যান মানুষ, এখানে গ্রামের মানে গ্রাম্য পুলিশ নিয়ে এসছেন, মেম্বার নিয়ে এসছেন, এখানে তো আপনার কোনো আসার দরকার ছিল না। ইমতাজ আলী বোধহয় নাম ছিল, আমাদের তদানীন্তনকালের এমএলএ ছিলেন জনাব মুমতাজ আহমদ সাহেব, ওনার ভাই, তখন চেয়ারম্যান ছিলেন। যা হোক, ওখান থেকে আমরা বললাম যে আমরা ক্লাসে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত না এই প্রিন্সিপালকে এখান থেকে অপসারণ করা হবে। তখন আমার উপরে ভীষণ চাপ, আমাকে দোষারোপ করা হলো যে আমি এই মাদ্রাসা নিয়ে গণ্ডগোল করছি, এবং ওই গ্রামের লোকেরাও আমাকে খুবই আমার সাথে খারাপ আচরণ করলো, যে তুমি এত আহলে হাদিসদের একটা মাদ্রাসা নেই, একটা মাদ্রাসা হয়েছে, সেটাও ধ্বংস করতে চাচ্ছ। অবশ্য আমার যে ধ্বংস হয়তো ঠিক আছে, আমি তো আমার সিদ্ধান্ত নিলাম এই মাদ্রাসা আমি থাকবো না, আমি চলে যাব, মাদ্রাসা থাক। এরপরে আমি সিদ্ধান্ত নিলাম, যেহেতু আমি দাখিল পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি, আমি ঢাকা আলিয়া মাদ্রাসায় গিয়ে ভর্তি হব। কিন্তু ঢাকাই চিনি না, ঢাকা আলিয়া মাদ্রাসায় যাওয়ার তো সোজা কথা না, একদম তখন কম বয়স। এর পূর্বে অবশ্য একবার আমার ঢাকা যাওয়া হয়েছিল, তখন আমাদের এক ভাই আমাদেরকে এসে বললেন যে আনসার ট্রেনিং দিতে যাওয়া। আমরা আনসার ট্রেনিং কীটা বুঝি না। আমি এবং আমার ক্লাসমেট আব্দুল কাদের এবং আমার এক ক্লাস উপরে আমার বড় ভাইয়ের সাথে পড়তেন মনিরুজ্জামান নামে, আমরা তিনজন রেডি হলাম আনসার ট্রেনিং দিতে হবে। সাতক্ষীরায় কনক পার্ক নামে, এখানে বর্তমান যে স্টেডিয়াম, এই স্টেডিয়ামে তখন আনসার ট্রেনিং হতো, সেটাও দিলাম। এরপরে আমি আর খাগড়াগায় পড়ব না এই সিদ্ধান্ত নিয়ে তল্পা গুছিয়ে বেরিয়ে পড়লাম কাকডাঙ্গা থেকে। সে সময় আমার আব্বা ঢাকায় ছিলেন, আমি মনে করেছিলাম ঢাকায় গিয়ে তার সাথে আমি দেখা করে ঢাকা আলিয়া মাদ্রাসায় ভর্তি হব। আমার কাছে একটা ছোট বাক্স, তার ভিতরে কতগুলো কাপড় চোপড় নিয়ে আমি প্রথমে গেলাম খুলনায়। খুলনায় গিয়ে আমার এক আত্মীয়ের ওখানে ছিলাম কয়েকদিন, এবং সেখানে থেকে আমি চিন্তা করলাম 2-1 দিনের মধ্যে আমি এখান থেকে ঢাকায় যাব। ঢাকায় গিয়ে আমি আব্বার সাথে পরামর্শ করে কলকাতা ঢাকা আলিয়া মাদ্রাসায় ভর্তি হতে হবে। তো আমার এক শুভাকাঙ্ক্ষী তিনি বললেন যে উনি তো 2-1 দিনের মধ্যে ফিরে আসবেন, তুমি কি করতে যাবা? তুমি যদি চলে আসে না, তুমি যদি যাও, তুমি তো কাউকে ওখানে পাবে না। সত্যি তাই হলো, ওখানে থাকলাম, এবং আব্বা ফিরে এসে দেখেন, খুলনাতে ফিরে এসে দেখেন, তখন খুলনার পথেই আমাদেরকে ঢাকায় যেতে হতো, সরাসরি সাতক্ষীরার থেকে কোনো কমিউনিকেশন ছিল না। খুলনার থেকে যেটা ছিল সেটাও লঞ্চে যেতে হতো। তো আমি যখন খুলনা অবস্থান করছি, ইতিমধ্যে আব্বা ফিরে আসলেন, এসে আমাকে জিজ্ঞেস করছে তুমি এখানে কেন?
আমি বললাম আমি কাকডাঙ্গা মাদ্রাসা থেকে বিদায় হয়ে এসেছি, আমি ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়তে যাব। উনি বললেন যে তোমাকে ঢাকায় রেখে পড়াবার মতন অবস্থা আমার নেই, ওখানে কোথায় কি করবে না করবে, এই অল্প বয়সে তোমার পক্ষে ঢাকায় থাকা সম্ভব না। তো আমি তারপরেও বললাম যে যখন খুলনায় এসছে আমি খুলনায় পড়ব। খুলনা আলিয়া মাদ্রাসা, তখন আমার কাছে ট্রান্সফার সার্টিফিকেট ছিল, টিসি ছিল, তাই দেখে খুলনা আলিয়া মাদ্রাসায় আলেমের তৃতীয় বর্ষে আলেমের তৃতীয় বর্ষে আমি ভর্তি হলাম। যেহেতু ওখানে আলেমে খুব বেশি ছাত্র ছিল না, তারা আমাকে সাদর গ্রহণ করলো, কিন্তু মুশকিল হয়ে গেল হানাফি আর আহলে হাদিস নিয়ে। যাই হোক, আমার পড়া আমি পড়তে লাগলাম এবং আমার দায়িত্ব ছিল খুলনা সিটি আহলে হাদিস জামে মসজিদ, যেটা এটা খান জাহান আলী রোডে অবস্থিত। এখানের মসজিদে দেখাশোনা করতে হবে, আর ছেলে মানুষ হলেও আমাকে আজান দিতে হবে, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এবং যদি ইমাম সাহেব না থাকেন তাহলে ইমামতিও করতে হবে। এবং আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো আমাদের এক আত্মীয় কাকডাঙ্গার দিক দিয়ে মরহুম ফজলুর রহমান সাহেবের ওখানে, তার কাছে খাওয়াই হলো আমার ওখানে মসজিদ থেকে পাওনা। ওখানে 2 বছর আমি পড়াশুনো করলাম। 2 বছর পড়াশুনো করার মধ্যে আমাকে বেশ সহযোগিতা করেছেন আমার এক বড় ভাই মাওলানা আব্দুস সাত্তার, যিনি একসময় খুলনা জেলা জমিয়তে আহলে হাদিসের সভাপতিও ছিলেন, অনেকে চেনেন তার। এবং তার সাথে আমার থাকার ব্যবস্থা হলো খুলনাতে, উনি ওখানে ছিলেন। উনি তখন উনি টাইটেল পাস করে এসে বিএল কলেজে বিএ পড়ছিলেন। তো উনি ভালো, তখনকার ছিল, আমাদের মাধ্যম ছিল উর্দু। এবং আমরা আমাদের মসজিদটা খুলনা সিটির আহলে হাদিস জামে মসজিদ যেখানে ছিল, ওই এলাকাটাই পুরোটা বিহারিদের বসবাস ছিল। উর্দুর প্রতি আমার একটা প্রথম থেকেই একটা আগ্রহ, একটা ন্যাক ছিল যে উর্দু ভাষা শিখতে হবে, তাহলে আল্লামা ইকবালকে পড়তে পারবো, আল্লামা হালিকে পড়তে পারি। সব কথা, এদের কথা শুনেছি, আব্বার কাছে আমাদের বড় বড় নেতারা এইসব ছিলেন। তো ওনার কাছে শোনার পরে আমি একদিনকে ওনার কাছে একটা পত্রিকা দেখলাম পশ্চিম পাকিস্তান জমিয়তে আহলে হাদিসের তদানীন্তন পশ্চিম পাকিস্তানের জমিয়তে আহলে হাদিসের মুখপত্র আল ইতিসাম। তো আল ইতিসামে জামিয়া সালফিয়া নামক কেন্দ্রীয় মাদ্রাসার একটা রেজাল্ট দিয়েছে যে সেখানে কিছু ছাত্র পূর্ব পাকিস্তান থেকে গিয়ে ওখানে পড়াশোনা করে, তাদের নামের শেষে লেখা আইয়ুব আলী বাঙ্গালি, আব্দুল সাত্তার বাঙ্গালি, আব্দুল গনি বাঙ্গালি ইত্যাদিতে বাঙালি, মানে বাংলাদেশ থেকে গেছে বাঙালি। তখন তো বাংলাদেশ না, বাঙালি বলিতে বাংলাদেশ লিখেছে। আমি ওনাকে বললাম যে ভাই, আপনি তো ভালো উর্দু জানেনও, লিখতেও পারেন, আপনি এই মাদ্রাসার ঠিকানায় একটা চিঠি লেখেন। চিঠি উনি একটা লিখলেন। লেখার পরে ওখান থেকে উত্তর আসলো যে হ্যাঁ, এখানে পূর্ব পাকিস্তানের অনেক ছাত্র আছে, তাদের এখানে পড়াশোনা করা হয়, যে কোনো সময়, বছরে যে কোনো সময় সে ভর্তি হতে পারে। আমি 1965 সালে আলেম পরীক্ষায় উত্তীর্ণ হলাম দ্বিতীয় বিভাগে পাশ করার পরে আমি একেবারে দৃঢ় প্রতিজ্ঞ হলাম যে আমি পশ্চিম পাকিস্তানে চলে যাব। তারপর আমি সেখানে যাওয়ার জন্য ব্যবস্থা করতে লাগলাম। এই